হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো। আজ আমরা করব এসএসসি এমটিএস পরীক্ষার জন্য জিকে ক্লাস যেটা আমরা এসএসসি এমটিএস এর ক্লাস শুরু করেছিলাম। সেই ক্লাসের আজ হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস। এর আগে 11টা ক্লাস করেছি আমরা, না দেখে থাকো তো দেখে নিও, আমরা একটা প্লেলিস্ট করে দিয়েছি, চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আজ হচ্ছে 8 অক্টোবর 2021 সালে পরীক্ষা হয়েছিল ফার্স্ট শিফটে। সেই শিফটের 25টা প্রশ্ন আমরা আলোচনা করব। তো অবশ্যই মন দিয়ে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখতে থাকো, কারণ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এসএসসির যে কোনো পরীক্ষা মানেই প্রিভিয়াস ইয়ার, কারণ এসএসসির জিকে সিলেবাস যা আছে, তুমি সিলেবাস কিন্তু কোনোদিন কমপ্লিট করতে পারবে না। যদি প্রিভিয়াস ইয়ার করা থাকে, তোমাদের 3-4 বছরের প্রিভিয়াস ইয়ার করা থাকে, তাহলে অবশ্যই সেখান থেকে 20-22টা প্রশ্ন কিন্তু কমন চলে আসে। ঠিক আছে, তো আর জানো, আরেকটা জিনিস জেনে রাখো যে এমটিএস হচ্ছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সব সরকার মিলিয়ে সব থেকে দ্রুত নিয়োগ হয় এমন একটি পরীক্ষা হচ্ছে এমটিএস পরীক্ষা। যদি তোমরা এই পরীক্ষার প্রিপারেশন নিতে চাও, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আরেকটা হচ্ছে যে আমাদের যদি জিকে পেড গ্রুপে জয়েন করতে চাও, 249 পেড করতে হবে। আর সেখানে তোমরা 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স আর 2020 থেকে 2023 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, স্ট্যাটিক জিকে অর্থাৎ এসএসসি এমটিএস এর পরীক্ষার জন্য যা কিছু লাগবে এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় আত্মজীবনীর শিরোনাম প্লেয়িং ইট মাই ওয়ে? চলো, এটাও কি উত্তর বলে দিতে হবে? ঠিক আছে, না, এই প্রশ্নর উত্তর হচ্ছে সচিন টেন্ডুলকার। বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় সচিন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে, সচিন টেন্ডুলকার। ঠিক আছে, ক্লাস ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, প্রত্যেকে একটা করে লাইক করে দাও। টেলিগ্রামে চ্যানেল জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রামে জয়েন করে দাও। দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে 2020 সালের আগস্ট মাসে এইচডিএফসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছে? এইচডিএফসি ব্যাংক, যে ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1994 সালে এবং যে ব্যাংকের 1994 সাল থেকে 2024 সালের মধ্যে 30 বছরে ভারতের সমস্ত ব্যাংকের থেকে মার্কেট ক্যাপিটাল বর্তমানে বেশি আছে এইচডিএফসি ব্যাংকের। ঠিক আছে, তো এই এইচডিএফসি ব্যাংকের 2020 সালে এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছিলেন কে? শশীধর জগদীশন। যদি বলা হয় বর্তমানে কে আছেন, তো বর্তমানেও হচ্ছেন শশীধর জগদীশন। আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এইচডিএফসি ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের নাম কি? চেয়ারম্যান যদি প্রশ্ন থাকে তখন হবে অতনু চক্রবর্তী। কি নাম? অতনু চক্রবর্তী। অতনু চক্রবর্তী। 3 নম্বর প্রশ্নটা দেখো। ড্যাশ নামক একটি বড় পেশিবহুল সিট বুকের গহ্বরের মেঝে তৈরি করে। এই প্রশ্নটা একটু ট্রান্সলেট করতে গিয়ে অন্যরকম হয়ে গেছে, তো তোমাকে বুঝে নিতে হবে যে প্রশ্নে কি বলা হয়েছে। বুকের মাঝে একটা বড় পেশিবহুল সিট বা বুকের মাঝে একটা মাংসল পিণ্ড, যেটা আমাদের কি করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে, ত্যাগ করতে সাহায্য করে, সেই যে সিট বা সেই যে মাংসল পিণ্ড, যার নাম হচ্ছে কি ডায়াফ্রাম। সেটার নাম কি? ডায়াফ্রাম। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখবো 4 নম্বর। স্বাধীনতার পর কোন খেলায় ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন কে হয়েছিল? স্বাধীনতার পর কোনো খেলায় ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন কে হয়েছে? নামটা জেনে রাখো, উইলসন জোন্স। নাম শুনে অনেকেই ভাববে যে এটা কি নাম, এটা হচ্ছে তো বিদেশি নাম, কিন্তু তিনি হচ্ছেন একজন ভারতীয়, উইলসন জোন্স। তিনি 1954 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন, স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি হচ্ছেন বিলিয়ার্ড খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, আর এই 1954 সালের যে বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সেটা আমাদের কলকাতাতেই অনুষ্ঠিত হয়েছিল এবং সেবারে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যান। 5 নম্বর হচ্ছে জনপদ গীতে যার মধ্যে বাসভবনের বচন রয়েছে ড্যাশ রাজ্যের সাথে যুক্ত? জনপদ গীতে নাম শুনলে হয়তো যারা আগের থেকে জানো তাদের ভালোই, তারা বুঝতে পারবে, আর যারা জানো না তাদের কিন্তু শুনলেই অন্যরকম লাগবে যে জনপদ গীতেটা আবার কি। জনপদ গীতে হচ্ছে একটা ফক ডান্স বা একটা লোকসঙ্গীত, ঠিক আছে, যার মধ্যে এই যে বাসভবন বলে একজন ব্যক্তি আছে, সেই বাসভবনের যত রকমের বচন, সেই বচন শুনতে পাওয়া যায় জনপদ গীতের মধ্যে। তো এটা হচ্ছে কর্ণাটকের একটা লোকসঙ্গীত।
কর্ণাটক রাজ্যের লোকসঙ্গীত। 6 দেখো নিচের কোনটি অটোট্রফস? অটোট্রফস, অটোট্রফস নামটা শুনলেই জানবে যারা নিজেদের খাদ্য নিজেই তৈরি করছে তাদেরকে কি বলছে? অটোট্রফস। তার মধ্যে কে তাহলে হবে? উদ্ভিদ। উদ্ভিদ হচ্ছে অটোট্রফস। অটোট্রফস অর্থাৎ উদ্ভিদরা সূর্যালোকের উপস্থিতিতে সূর্যের আলো যুক্ত কার্বন ডাইঅক্সাইডের কার্বন যুক্ত জল এই তিনটের দ্বারাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি করে C6H12O6 তৈরি করে। ঠিক আছে, এইভাবে সূর্য কিন্তু গাছ খাদ্য তৈরি করে, তো তাই এটাকে বলা হয় অটোট্রফ। 7 দেখো ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে আমাদের মানি বিলের বর্ণনা করা হয়? মানি বিল বা অর্থ বিল, কোন অনুচ্ছেদে অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে? ভারতীয় সংবিধানের আর্টিকেল 110 বা আর্টিকেল 110 নম্বরে অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে। অর্থ বিল সম্পর্কে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষায় থাকে যে অর্থ বিল কার সই ছাড়া বা কার সিগনেচার ছাড়া অর্থ বিল কোনো সময় কিন্তু সংসদে পেশ করা যায় না। তো মনে রাখবে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির আদেশ ছাড়া সেই বিল কখনোই লোকসভা রাজ্যসভায় কখনোই পেশ করা যাবে না। 8 নম্বর প্রশ্ন দেখব, নভেম্বর 1858 এর কার ঘোষণা করা হয়েছিল যে তারপরে একজন রাষ্ট্র সচিবের মাধ্যমে ব্রিটিশ রাজার নামে ভারত শাসিত হবে? অর্থাৎ 1858 সালে ঘোষণা করা হলো যে ব্রিটিশ রাজার নামে শাসনটা করবে কে? নামটা হবে কার? ব্রিটিশ রাজার। আর কার দ্বারা শাসিত হবে? একজন রাষ্ট্র সচিব। আর কোন দেশকে শাসন করা হবে? ভারত দেশকে শাসন করা হবে কার দ্বারা? এই ব্রিটিশ রাজার দ্বারা। কোন ঘোষণাতে এটা বলা হয়েছিল? রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র 1858 সাল, সেই সময় এটা বলা হয়েছিল। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন দেখব, তরায়নের প্রথম যুদ্ধ ড্যাশ সালে সংঘটিত হয়েছিল? তরায়নের যুদ্ধ ভারতের ইতিহাসে একটা অতি গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেটা 1191 সালে তরায়নের প্রথম যুদ্ধ হচ্ছে মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। তো ভারতীয় রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘোরিকে, এই লুটেরা মোহাম্মদ ঘোরিকে পরাজিত করেছিল। ঠিক আছে, 1191 সালে তরায়নের প্রথম যুদ্ধে। এখন তোমাদের একটা হোমওয়ার্ক দেব, প্রত্যেকে কমেন্ট করবে যে তরায়নের সেকেন্ড ব্যাটেল অফ তরায়ন বা তরায়নের দ্বিতীয় যুদ্ধটা কবে হয়েছিল, তোমরা কমেন্ট করবে প্রত্যেকের কাছে উত্তর আশা করছি। 10 হচ্ছে নিচের কোনটি আমাদের খাদ্যের অপাচ্য অংশ পাচনতন্ত্রের স্বাস্থ্যের জন্য অপরিহার্য? খাদ্যের অপাচ্য অংশ নিম্নের কোনটি খাদ্যের অপাচ্য অংশ? কারেক্ট আনসার হবে, এটাকে বলা হয় রাফেজ। রাফেজ একটা ইংরেজি শব্দ, জেনে রাখো, রাফেজ। এই রাফেজ হচ্ছে খাদ্যের অপাচ্য অংশ, যেটাকে পাচনতন্ত্রের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। 11 নম্বর দেখব, কোন অলিম্পিক গেমে ভারত পুরুষদের হকিতে স্বর্ণপদক জিতেছিল স্বাধীনতার পর প্রথমবার? দেখো, পুরুষদের হকি অলিম্পিকে ভারত কিন্তু বিগত দিনে লাস্ট 1980 সাল এবং 1980 সালের আগে খুব ভালো পারফরমেন্স করেছে। এমনি অলিম্পিকে ভারত পারফরমেন্স ভালো করতে না পারলেও এখানে হকিতে কিন্তু দারুণ পারফরমেন্স। প্রথম ভারত হকিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, স্বর্ণপদক জিতেছিল 1928, তারপর 1932-এ স্বর্ণপদক, তারপর 1936-এ স্বর্ণপদক, তারপর 1948-এ স্বর্ণপদক, তারপর 1952 স্বর্ণপদক, তারপর হচ্ছে 1964 স্বর্ণপদক, তারপর 1980-তে স্বর্ণপদক। ভারত মোট 6 বার স্বর্ণপদক জিতেছে, 8 বার স্বর্ণপদক জিতেছে। এখানে প্রশ্নটা কি ছিল? হকিতে স্বর্ণপদক জিতেছিল স্বাধীনতার পর প্রথমবার। তো স্বাধীনতার পর প্রথমবার 1948 সালে ভারত স্বর্ণপদক জিতেছিল, সেটা কোথায়? লন্ডন অলিম্পিকে। ঠিক আছে, আর এই যে 1928, 32, 36 এই 3 বারেই যখন ভারত স্বর্ণপদক জিতেছিল তখন ভারতের অধিনায়ক কে ছিলেন? বর্তমান হকির জাদুকর ধ্যানচাঁদ এবং তার ভাই রূপচাঁদ। ঠিক আছে, নেক্সট দেখব 12, নিচের কোন মাস্তান শাহ ভ্যালির মাজারে মেলা বসে? জায়গাটার নাম হচ্ছে মাস্তান শাহ ভ্যালি মাজার। এই জায়গায় মেলা বসে একটা, সেই মেলার নাম কি? সেই মেলার নামটা তোমাদের বলে দিচ্ছি, তার আগে জেনে রাখো এটা হচ্ছে মধ্যপ্রদেশে এই মেলাটা বসে থাকে। কোথায় এই মেলা বসে? মধ্যপ্রদেশের একটা জেলা আছে, সাগর জেলা বা সাগর ডিস্ট্রিক্ট, সেখানে একটা জায়গা আছে মাস্তান শাহ ভ্যালি মাজার, সেখানে এই মেলাটা বসে থাকে। আর মেলার নাম হচ্ছে ধামনি ওরস, ইংরেজিতে এই রকম
ধামনি কোর্স। ঠিক আছে, নেক্সট দেখব 13। নিচের কোনটি ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ? স্টক এক্সচেঞ্জ ভারতের বর্তমানে স্টক এক্সচেঞ্জগুলো হচ্ছে বিএসই, এনএসই বা বম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই যে বিএসই, এই বিএসই হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ, যেটা 1875 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যার হেডকোয়ার্টার মুম্বাইয়ের দালাল স্ট্রিটে অবস্থিত। ঠিক আছে, তাহলে বিএসই। আর বর্তমান যদি বলা হয় চেয়ারম্যান কে আছেন এই বিএসির, তখন হবে বর্তমান বিএসির চেয়ারম্যান হচ্ছেন প্রমোদ আগরওয়াল। 14 নম্বর দেখব সিপাহী বিদ্রোহ কোন সালে শেষ হয়? দেখো এগুলোতে কিন্তু বেশি ভুল হয়, এখানে শেষ বলে দিয়েছে। আমরা 1857 অপশানে থাকলে সেটা কিন্তু চট করে দিই যে শুরু হয়েছিল, কিন্তু এটা শেষ বলা হয়েছে। সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কবে? 1857 সালের 10 মে। এটা আমাদের ব্যারাকপুরের সেনা ছাউনি থেকে শুরু হয়েছিল, অনেক জায়গাতে আবার পাবে যেটা মিরাট থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, আর শেষ হলো কবে? 1858 সালে শেষ হলো। নেক্সট হচ্ছে পাইটকোর চিত্রগুলি ড্যাশের অনন্য সাংস্কৃতিক প্রতীক। পাইটকোর একটা চিত্রকলার নাম, এটা আর্টের নাম হচ্ছে পাইটকোর। খুব সুন্দর সুন্দর ছবি আঁকা হয় বাড়ির দেওয়ালে বিভিন্ন জায়গাতে। তো এই পাইটকোর চিত্রগুলো সাংস্কৃতিক প্রতীক কোন রাজ্যের? এটা পূর্ব ঝাড়খণ্ডের বিখ্যাত চিত্রকলা হচ্ছে পাইটকর। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। 16 হচ্ছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ ঘোষণা করে যে ভারতের সংবিধান 1950 শুরু হওয়ার আগে পার্ট 3 এর সাথে অসামঞ্জস্যপূর্ণ আইনগুলি বাতিল। দেখো ভারতীয় সংবিধানের কতগুলো বর্তমানে পার্ট আছে? 25টি পার্ট। চলো আরেকবার প্রশ্নটা বুঝে নাও, একবার তোমরা প্রশ্নটা বুঝে নাও। কি বলছে? ভারতের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হলো। তো 1950 সালের 26 জানুয়ারি কার্যকরী হলো। তার আগে ভারত চলতো, ভারতে কি সংবিধান চালু ছিল? তার আগে ভারত চলতো 1935 সালের ভারত শাসন আইন। তো বর্তমানে ভারতের সংবিধানে যত রকমের আইন আছে, এই 1935 সালের ভারত শাসন আইনেও কিন্তু সেখানে বিভিন্ন রকমের আইন ছিল। তো এখানে বলা হচ্ছে যে 1950 সালের 26 জানুয়ারি যখন ভারত সংবিধান চালু হলো, তখন ভারতের সংবিধানের যে পার্ট 3-তে যে আর্টিকেলগুলো আছে, সেই আর্টিকেলগুলোর সঙ্গে যদি প্রিভিয়াস 1935 সালের ভারত শাসন আইনের কিছু কিছু আইনের অসামঞ্জস্য থাকে, তাহলে সেই আইনগুলোকে ভারতের সংবিধান থেকে বাদ দিতে হবে। এটাই প্রশ্নে বলা হয়েছে। তো এটা কত নাম্বার আর্টিকেলে বলা হয়েছে, এই প্রশ্নটা জিজ্ঞাসা করছে এখানে। তো দেখো ভারতের সংবিধানে 25টি পার্ট, তার মধ্যে পার্ট 3-র কথা এখানে বলা হচ্ছে। পার্ট 3 কবে থেকে শুরু হচ্ছে? 12 আর্টিকেল থেকে 35 আর্টিকেলে পার্ট 3 আছে। আর্টিকেল 12 থেকে 35। তো আর্টিকেল 13তেই তোমরা পেয়ে যাবে, আর্টিকেল 13তে পরিষ্কার লেখা আছে যে ভারতীয় সংবিধানের পার্ট 3-তে যেসব আর্টিকেলগুলো আছে, সেগুলো ভারতের পুরনো আইনের সঙ্গে অসামঞ্জস্য থাকলে সেগুলোকে বাতিল করে দেওয়া হবে। তাহলে এটা বলা হয়েছে পার্ট 13। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? পর দেব 17। সূর্যালোকের লাল এবং সবুজ তরঙ্গ দৈর্ঘ্য ছাড়াও সমুদ্রের জলের অণু দ্বারা সূর্যালোকের অন্য কোন তরঙ্গ দৈর্ঘ্য শোষিত হয়? সূর্যালোকের লাল এবং সবুজ তরঙ্গ দৈর্ঘ্যগুলো সমুদ্রের জলের অণু দ্বারা শোষিত হয়, এবং এর একই সঙ্গে হলুদ আলোটাও সূর্যালোকের হলুদ, লাল, সবুজ এই 3টে তরঙ্গ দৈর্ঘ্য সমুদ্রের জলের অণু দ্বারা শোষিত হয়, মনে রাখবে। 18 নম্বর দেখব, নিচের কোনটি পশ্চিমবঙ্গে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড স্থাপন করা হয়েছে? ইপিজেড বলতে কি? এক্সপোর্ট প্রসেসিং জোন বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। তো এখানে যে অপশান আছে ফলতা হচ্ছে একটা এক্সপোর্ট প্রসেসিং জোন। তো বর্তমানে এই ফলতাটা ইপিজেড থেকে এসইজেড হয়ে গেছে, অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন। পশ্চিমবঙ্গে প্রশ্ন থাকে যে পশ্চিমবঙ্গে মোট কতগুলো স্পেশাল ইকোনমিক জোন আছে? তো পশ্চিমবঙ্গে মোট 5টা স্পেশাল ইকোনমিক জোন আছে। এক হচ্ছে ফলতা, তারপর 2 হচ্ছে একটা মানিকতলা না কোথায় কি জায়গাটার নাম, ঠিক আছে। তারপর 3 নাম্বার হচ্ছে একটা সল্টলেকেই রয়েছে উইপ্রোর। 4 নাম্বার হচ্ছে বানতলাতে আছে একটা, এরকম করে 5টা, ঠিক আছে। 19 দেখব,
দ্বিবার্ষিক এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স ইপিআই 2020 12তম সংস্করণে ভারতের স্থান কী ছিল? ইপিআই অর্থাৎ এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স অর্থাৎ পরিবেশ সম্পর্কে আমরা কতটা সচেতন সেই সম্পর্কে একটা ইন্ডেক্স প্রকাশিত হয়েছে, বা পরিবেশ সম্পর্কে আমরা কি কি করছি সেই জন্য একটা ইন্ডেক্স প্রকাশিত হয়ে থাকে 2 বছর অন্তর। সেই ইন্ডেক্সে 2020 সালে ভারতের র্যাঙ্ক ছিল 168, সেটাও 180টি দেশের মধ্যে, খুব খারাপ র্যাঙ্ক। আর যদি 2022 সালের র্যাঙ্কটা তোমাকে জিজ্ঞেস করা হয় ভারতের র্যাঙ্ক কত, তখন ভারতের র্যাঙ্ক হচ্ছে 180-র মধ্যে 180। ভারত একবারেই শেষে অবস্থিত, লাস্টে অবস্থিত। ভারতের মানুষ পরিবেশ সম্পর্কে একদমই সচেতন নয়, তার মধ্যে আমরা নিজেরাই দায়ী, এই জন্য কাউকে দোষারোপ করা যাবে না। পরিবেশ সচেতনতা আমাদের মধ্যে নেই একদমই, সেই জন্যই আমরা লাস্টে হয়েছি। 20 দেখো, যখন একটি পিঁপড়া কামড়ায় তখন এটি ত্বকে অ্যাসিটিক তরল ফর্মিক অ্যাসিড প্রবেশ করায়। ত্বককে নিরপেক্ষ করার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রয়োগ করা উচিত? একটা পিঁপড়া যখন কামড়ে দেয় তখন আমাদের শরীরের মধ্যে ফর্মিক অ্যাসিড ঢুকে যায়, তখন সেই জায়গাটা জ্বালা করে। এখন সেই জায়গাটাকে প্রশমিত করার জন্য কি সেখানে ব্যবহার করতে হবে? সেখানে ব্যবহার করতে হবে আর্দ্র বেকিং সোডা। ঠিক আছে, 21 দেখব। নিচের কোন প্রধানমন্ত্রী 1985 সালে সর্ব আসাম গণসংগ্রাম পরিষদের সাথে আসাম চুক্তিতে স্বাক্ষর করেছিলেন? কারেক্ট আনসার হবে, সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। 1984 সালে ইন্দিরা গান্ধী মারা যাচ্ছেন, তারপরেই ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন রাজীব গান্ধী। 22, কোন বছরকে মিষ্টি জলের আন্তর্জাতিক বছর হিসেবে পালন করা হয়? কারেক্ট আনসার হবে 2003 সালে ভারতকে মিষ্টি জলের আন্তর্জাতিক বছর হিসেবে 2003 সালটা পালন করা হয়েছে। 23 হচ্ছে পারফর্মিং আর্টসে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ড্যাশ সাল থেকে শিল্পীদের দেওয়া হচ্ছে? এসএসসির পরীক্ষায় এই সঙ্গীত নাটক একাডেমি থেকে প্রচুর প্রশ্ন আসে। তো এই সঙ্গীত নাটক একাডেমি প্রথম দেওয়া হয়েছিল কবে? 1952 সালে। 24 দেখব, ওয়েটিং ফর এ ভিসা বইটির লেখক নিচের মধ্যে কে? ওয়েটিং ফর এ ভিসা বিখ্যাত ব্যক্তি লিখেছেন এই বইটি। বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে ডক্টর BR আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর। তিনি বইটি লিখেছেন ওয়েটিং ফর এ ভিসা। 25 এবং আজকের লাস্ট প্রশ্ন, জল টেবিলের নিচে কঠিন শিলার স্তরগুলির মধ্যে সঞ্চিত ভূগর্ভস্থ জলকে বলা হয় কি? দেখো, জল বিভিন্ন স্তরে থাকে। জল যেমন বায়ুর মধ্যে জল আছে, জলের এরকম একটা টেবিল আছে, সেই টেবিলে বিভিন্ন ভাগ করা আছে। জল কোথায় কোথায় থাকে? বায়ুর মধ্যে জল থাকে, হিমবাহের মধ্যে জল থাকে, বরফ আকারে জল সঞ্চিত আছে, সমুদ্রে জল সঞ্চিত আছে, বিভিন্ন বাঁধ পুকুরে জল সঞ্চিত আছে। এখন মাটির তলায় জল সঞ্চিত আছে, মাটির তলায় বিভিন্ন স্তরে সঞ্চিত আছে, এগুলোর ভাগ আছে এক একটা করে। ওর মধ্যে সঞ্চিত ভূগর্ভস্থ জলকে বলা হয় কি? ভূগর্ভস্থ সিক্ত শিলাস্তর। আমাদের 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করবে। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আর আমাদের এই পেড ব্যাচে জয়েন যদি হতে চাও, পেড জিকে ব্যাচে জয়েন হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রসেস বলে দেবো কিভাবে জয়েন করতে হবে। থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে, শেয়ার করে দাও।